বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশের হৃৎপিণ্ড বলা চলে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দর যদি বাংলাদেশের ভূখণ্ড থেকে হাতছাড়া হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের অনুভূতির জায়গাটা আসলে কি হবে একটু আমাকে বলবেন প্লিজ। প্লিজ কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত, আপনারা মতামত দিয়ে যাবেন। তার আগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা চাপ দিবেন যাতে নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান। অবৈধ দখলদার ইউনূসের সাথে রাষ্ট্রীয় সফর সঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রে গিয়েছে যুদ্ধাপরাধীদের দল, যুদ্ধাপরাধীদের লালন পালন কর্তা, তাদের রোল মডেল জামায়াত ইসলামের নায়েবে আমির মোহাম্মদ তাহের। নিশ্চয়ই আপনারা অনেক ফুটেজ দেখেছেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে আপনারা দেখেছেন, কি হাসি মুখ, চমৎকার চেহারা, গোলগাল বেটে টাইপের একটা মানুষ। কিন্তু বাদ সে দেশে একটা বিষয়, সেখানে জামাতের এক প্রোগ্রামে সে সরাসরি ভারতের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে গাজওয়াতুল হিন্দ বাস্তবায়নের আশা ব্যক্ত করেছে। এই ভিডিও আপনাদের না দেখলে অন্যায় হয়ে যাবে। প্লিজ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং তার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলে? এটা দুই ভাগ করে দিব। একবার গেরিলাতে দেখব, গোড়াতুন ড্যাংটাই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না যায়? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করবো? ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জায়গায় চলে যাবে। পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল ইসলামের যে হাদিসের যে গাজওয়ায়ে হিন্দ, সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। ঢুকলে ভালো না খারাপ? আরে ভালো কেন? ভালো না খারাপ বলেন? ভালো বলেন, ভালো কি বলেন? ভালো। খারাপ তৈবে এই জন্য যদি আপনি দেখিয়া ভয়ে পালাইয়া দৌড়াইয়া বঙ্গোপসাগরে ফড়ি যান, তারপরে জানেন করার ফড়িতে পাবেন যে যাইতে তো সেদিনের জন্য মাঝখানে ডুববেন, তো ডুবাচ্ছে। আমরা ইনশাল্লাহ কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকা সেই পরিস্থিতি ইনশাল্লাহ হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে। ভয় পাইয়েন না। শেষ কথা, তার এই বক্তব্যকে শুধুমাত্র একটি দলীয় বক্তব্য হিসেবে দেখবার কোনো সুযোগ নেই, কেননা তাহের জাতিসংঘে অধিবেশনে গিয়েছে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসাবে। অতএব এই বক্তব্যকে ইউনূস সরকারের বক্তব্য হিসেবে ধরে নেওয়া যায়, এটা পুরোপুরি যৌক্তিক। ভারতের প্রতি এমন আক্রমণাত্মক বক্তব্য তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদে বসার আগেই ফ্রান্সে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিল, বাংলাদেশ অশান্ত হলে ভারতের 7 সিস্টার্স অক্ষত থাকবে না। ঠিক একই প্রক্রিয়া চীন সফরে গিয়ে ইউনূস চীনের রাষ্ট্রপতিকে ভারতের 7 সিস্টার্সে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। ভারত পাকিস্তানের সাম্প্রতিক অস্থিরতার সময় বাংলাদেশের সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। গাজওয়াতুল হিন্দ বাস্তবায়নের ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করেছিল উপদেষ্টা কথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম। নিশ্চয়ই একটা নতুন মানচিত্র প্রকাশ করেছিল, সেটা আপনারা দেখেছেন। চিলড্রেন পার্টি রাজনীতির একমাত্র অনুষঙ্গই আওয়ামী লীগ ও ভারত বিরোধিতা, এবং গত 13 মাস ধরে প্রতিনিয়ত তারা উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। স্বভাবতই প্রশ্ন আসতেই পারে, কেন এমনটা করা হচ্ছে? উত্তর বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হবার কোনো প্রয়োজন নেই। দিব্যি চোখেই দেখা যাচ্ছে ডক্টর ইউনূস যে কোনো মূল্যে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চায়। যে ব্যক্তি একটা ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না, সে সহজে দেশের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দিবে, এমনটা ভাবা খুবই বোকামি। আর এমনটা যারা ভাবছেন তারা বোকার রাজ্যে বসবাস করছেন। ইউনূসকে তারা এখনো চিনতেই পারেননি। সুযোগ পেলে ইউনূস আমৃত্যু ক্ষমতায় থাকবে। তাছাড়া তাকে নিয়োগকারী ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়নের জন্য হলেও তাকে দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় রাখা দরকার, এবং ক্ষমতা আঁকড়ে ধরার জন্য যা যা পন্থা আছে সব অবলম্বন করবে। আর সেই সুযোগ তৈরির জন্যই সে তার মূল 2 সহচর জামাত ও এনসিপি কে দিয়ে প্রতিনিয়ত আক্রমণাত্মক বক্তব্য দিয়ে দেশকে একটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এটাই হচ্ছে সব থেকে বড় সত্য কথা। কেননা কোনোভাবে যুদ্ধাবস্থা তৈরি হলেই অনির্দিষ্টকালের জন্য তার ক্ষমতায় থাকার পথ সুগম হবে, যেমনটা হয়েছে ইউক্রেনে জেলেনস্কির ক্ষেত্রে। কথা হচ্ছে ভারত কি করবে? এখন পর্যন্ত ভারত খুবই সহনশীল আচরণ করেছে, ধৈর্যের পরিচয় দিচ্ছে। এ থেকে অনুমেয় যে সকল হুমকি উস্কানি কূটনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করছে ভারত। তবে যদি ভারত কোনোভাবে আক্রান্ত হয়েই যায়, তবে সার্বভৌমত্ব রক্ষায় তারা পাল্টা আঘাত হানবেই।
এটা হানতে বাধ্য তারা। আর তা যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশের পরিণতি কি হবে আপনারা কি একবারও ভেবে দেখেছেন? সেটা ইউক্রেনকে দেখেই বোঝা যায়, এবং রাশিয়ার যে আগ্রাসন ইউক্রেনের উপর সেটা দেখে সহজে অনুমেয় হওয়া যায় বাংলাদেশের ভাগ্যে কি আসছে সামনের দিনে। সাহায্য করার নাম করে দেশে বিভিন্ন দেশের সেনা সমাবেশ ঘটবে, কেউ বন্দর নিবে, কেউ নিবে প্রাকৃতিক সম্পদের মালিকানা, আর কেউ বা নেবে বাংলাদেশের ভূখণ্ডের ইজারাদার। তবু বাংলাদেশ তার মানচিত্র অক্ষত রাখতে পারবে না। আপনাদের কি মনে হয়? জামাতের নায়েবে আমির আবু তাহের বলেছে 50 লক্ষ তরুণ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এই 50 লক্ষ তরুণ আসলে কারা সেটা আমরা খুবই জানি, এগুলা সব মাদ্রাসার পায়ুযোদ্ধা। এই পায়ুযোদ্ধাদের মাধ্যমে যদি ভারত আক্রমণের বন্দোবস্ত করা হয় সেক্ষেত্রে ভারত কি আপনার মনে হয় তাদের সার্বভৌমত্ব রক্ষায় পিছিয়ে থাকবে? নিশ্চয়ই পিছিয়ে থাকবে না। এইখানে ভারত রাশিয়ার ভূমিকা অবতীর্ণ হবে, যেভাবে ইউক্রেনকে রাশিয়া তাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে খেয়ে দিয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশকে খেয়ে দেবে। আর বাংলাদেশে যেহেতু বিভিন্ন বহিঃশক্তির নজর আছে, চীন, রাশিয়া, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সো দ্যাট বাংলাদেশ হবে একটা ব্যাটল ফিল্ড। আর এই ব্যাটল ফিল্ডে কাকের মতো, শকুনের মতো মারা পড়বে সাধারণ মানুষ। সাধারণ মানুষের কিন্তু কোনো অন্যায় নেই, ভুল নেই, ক্ষতি নেই, দোষ নেই। বাংলাদেশে জেলেনস্কি, ডক্টর ইউনূস বাংলাদেশকে ইউক্রেনের দিকে ঠেলে দিচ্ছে। আর এই জামায়াতে ইসলাম, এই ভণ্ড, এই রাজাকারের বাচ্চারা পরিকল্পিতভাবে চাচ্ছে বাংলাদেশে ভারত আক্রমণ করুক, যাতে করে তারা ভারতে আক্রমণ করে 71-এর বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। 71-এ ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল, মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। আর এই রাজাকারের বাচ্চাদের একটা মাত্র ক্ষোভ হচ্ছে কি 71। এরা 71-কে মেনে নিতে পারে না, 71-কে এরা দেখতে পারে না, 71-কে ধারণ করতে পারে না, 71-কে বিষ মনে করে। এবং এই বিষের কারণে তারা মূলত 71-কে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, 71 ভারতের ষড়যন্ত্র ছিল, জামাত সেই সময় ঠিক ছিল, সেটা বোঝানোর জন্য হলেও ভারত বাংলাদেশকে আক্রমণ করুক, আর এরা বাংলাদেশ থেকে 50 লক্ষ তরুণ নিয়ে ভারতে আক্রমণ করুক, গাজাওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করুক, যার কারণে তারা উদ্গ্রীব হয়ে আছে এবং তারা সেটাই প্রত্যাশা করে এবং সেটাই বলেছে জামাতের নায়েবে আমির আবু তাহের পেটকা। এখন পর্যন্ত ভারত এইসব বক্তব্য দেখার পরেও তারা কূটনৈতিক মোকাবেলা করছে। তারা যদি সামরিক হস্তক্ষেপ করে, বাংলাদেশের সক্ষমতা আছে 2 ঘন্টা টিকতে পারবে। বাংলাদেশের ভূখণ্ড অনেক ছোট, ইউক্রেনের ভূখণ্ড অনেক বড়, সেজন্য রাশিয়ার অনেক সময় লেগেছে। বাট বাংলাদেশের এই ভূখণ্ডে 3 দিকে ভারত বেষ্টনী দিয়ে, আরেকদিকে তাদের মিত্র মায়ানমার যদি অ্যাটাক করে বাংলাদেশকে, বাংলাদেশ উইদিন 2 আওয়ার্স সার্ভাইভ করতে পারবে না। এটাই বাস্তবতা এবং এটাই ধ্রুব সত্যি কথা। মানলে বুঝপাতা, না মানলে তেজপাতা। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।